প্রিয় দর্শক, এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় সাক্ষ্য আইন। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আনিসুর রহমান। অ্যাডভোকেট আনিস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সঞ্জিত ভাই ফর ইনভাইটিং মি। জি, আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাক্ষ্য আইন। 1872 সালে আইনটি প্রণয়ন করা হয়। আদালতে যে কোনো বিষয় প্রমাণ করতে হলে অবশ্যই সাক্ষ্য উপস্থাপন করতে হয়। সাক্ষ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে বা সাক্ষ্য কত ধরনের হতে পারে আইন অনুযায়ী? আইন অনুযায়ী সাক্ষ্য দুই ধরনের, একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য আর একটা হচ্ছে দালিলিক সাক্ষ্য। জি, এখন মৌখিক সাক্ষ্যের ব্যাপারটা হচ্ছে, মৌখিক সাক্ষ্যের ক্ষেত্রে রুলস অফ এভিডেন্স হচ্ছে যে ইট মাস্ট বি ডাইরেক্ট। জি, আর দালিলিক সাক্ষ্যের বিষয়টা হচ্ছে, দালিলিক সাক্ষ্য অনেক বিষয়, দালিলিক সাক্ষ্য প্রমাণের বিষয় থাকে, যে হোয়েদার দিস রাইটিং ইজ রাইট অর রং, তখন এই জিনিসটাকে প্রমাণের জন্য অনেকগুলো বিষয়কে সামনে নিয়ে আসতে হয়। জি, আপনি মৌখিক সাক্ষ্যর কথা বললেন যে মৌখিক সাক্ষ্য অবশ্যই ডিরেক্ট হতে হবে। আমরা অনেক ক্ষেত্রে ফৌজদারি মামলায় প্রমাণের সময় দেখি যে অনেক সময় যারা প্রত্যক্ষভাবে ঘটনা দেখেছেন তাদেরকে উপস্থাপন করা হচ্ছে না, অনেকে হিয়ারসে বা যারা শুনে আসছেন তাদেরকে উপস্থাপন করা হয়। এক্ষেত্রে আইনে কি বলা আছে? এখানে রুলস অফ এভিডেন্স হচ্ছে যে যিনি শুনছেন, তাহলে ব্যাপারটা হচ্ছে যে যিনি ঘটনাটা দেখেছেন, একদম এক্স্যাক্টলি ঘটনা দেখেছেন, তার কাছ থেকে আপনার সরাসরি তার শুনতে হবে। তাহলে হচ্ছে যে তার মৌখিক সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে এবং করবোরেশন থাকতে হবে। যদি সেই করবোরেশন না থাকে এবং উনি যদি সরাসরি যে ঘটনা দেখেছে তাকে যদি তার কাছ থেকে যদি না শুনেন, তাহলে তার ওরাল এভিডেন্সটা, মৌখিক সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে না। জি, কারণ আমরা অনেক ক্ষেত্রে অনেক হত্যাকাণ্ড বা ধর্ষণের অপরাধে আমরা দেখি যে যেখানে কোনো চাক্ষুষ সাক্ষী বা সরাসরি যিনি ঘটনা দেখেছেন সেই ধরনের সাক্ষী আসলে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যায়। সেক্ষেত্রে যারা ভিকটিমের কাছ থেকে শুনেছেন তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, ভিকটিমের কাছ থেকে যিনি শুনেছেন তার কাছ থেকে গ্রহণযোগ্য হবে। এখানে আমি জাস্ট একটু রিলেট করে বলি। ডাইং একটা ব্যাপার আছে যে ভিকটিম মারা গেছে, হসপিটালে মারা গেছে। এখন হসপিটালে মারা গেছে, উনি ডাইং ডিক্লারেশন দিচ্ছে। ডাইং ডিক্লারেশনের ফ্যাক্টরটা হচ্ছে ধরে নেওয়া যায় মৃত ব্যক্তি মিথ্যা কথা বলে না, এবং মৃত ব্যক্তি যদি মিথ্যা কথা বলে উনি জান্নাতে যাবেন না, মুসলিম ধর্ম অনুযায়ী বা হিন্দু ধর্ম অনুযায়ী স্বর্গে যাবে না। এখন উনি যে সত্য কথাটা বলছে, এই সত্য কথাটা যাদের কাছে বলছে, যারা যারা উপস্থিত, তাদের ভিতরকার করবোরেশন লাগবে। এবং এইটা কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে খুব ক্লিয়ারলি এবং আনইকুইভোক্যালি সেটেলড করে দিয়েছে ডাইং ডিক্লারেশনের ব্যাপারটা, বা যে ডক্ট্রিন অফ লাস্ট সিন থিওরি, যে যিনি ঘটনাটা দেখেছেন ওই ওনাকে এক্স্যাক্টলি বলতে হবে, এবং ওনার কাছ থেকে যিনি ঘটনাটা শুনেছেন তাদের ভিতরকার প্রক্সিমিটি অফ রিলেশন, তাদের ভিতরকার সম্পর্কটা ডাইরেক্ট হতে হবে। জি, সাম্প্রতিক সময়ে বিশেষ করে 2022 সালে সাক্ষ্য আইন সংশোধন করা হয়েছে। সংশোধনের ফলে ডিজিটাল সাক্ষ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে ডিজিটাল সাক্ষ্য বলতে আমরা কি বুঝি? সাক্ষ্য আইন হয়েছে 1872 সালে। এখন সাক্ষ্য আইনটা ব্রিটিশ আমলে প্রণয়ন করা হয়েছিল 1857 সালে। সিপাহি বিদ্রোহের পরে ব্রিটিশরা দেখলো যে তাদের প্রশাসনিক যে ক্ষমতাগুলো আছে, সেই প্রশাসনিক ক্ষমতা সংহত করার জন্য বিচার বিভাগে সংস্কার করা প্রয়োজন। বিচার বিভাগে সংস্কার করতে যেয়ে তারা এই সাক্ষ্য আইনটা প্রণয়ন করলো। আপনার মনে থাকার কথা যে ক্ষুদিরাম কেসে যে কনফেশনটা কিভাবে দিতে হবে, সেই কনফেশনের ব্যাপারটা কিভাবে দিতে হবে, ট্রু এবং ভলান্টারি হবে, সেই প্রিন্সিপালটা সেখানে কিন্তু অ্যাডাপ্ট করা হয়েছে। কিন্তু এই যে 1872 সালের পরে পৃথিবী কিন্তু অনেক এগিয়েছে। বাংলাদেশ 2022 সালে এসে সাক্ষ্য আইনে সংশোধন করে ডিজিটাল এভিডেন্সে অ্যাডাপ্ট করেছে। কিন্তু ডিজিটাল এভিডেন্সটা অ্যাডাপ্ট করার আগে ইন্ডিয়া আরও আগে করেছে, কিন্তু তার আগে থেকে ভারত আগে করেছে। ভারত ইলেকট্রনিক এভিডেন্স বলে, বাংলাদেশে বলে ডিজিটাল এভিডেন্স। এখন বাংলাদেশে ডিজিটাল এভিডেন্সে অনেকগুলো সেকশনে নতুন, মানে সেকশন 3-এর ভিতরে ডকুমেন্টের সংখ্যার ভিতরে। তার আগে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ডিজিটাল সাক্ষ্য বা ইলেকট্রনিক সাক্ষ্য যেটি আপনি বলেন কেন, এটিকে আইনে অন্তর্ভুক্ত করার পেছনে কারণটি কি বিশেষ করে? আচ্ছা, কারণ এই তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ কিন্তু
ডিজিটাল এভিডেন্সের ব্যাপারটায় বাংলাদেশ কিন্তু পিছিয়ে না, অনেক আগে থেকেই খালেদা আক্তার ভার্সেস স্টেট কেসের মাধ্যমে কিন্তু ডিজিটাল এভিডেন্সকে ডকুমেন্টের সংজ্ঞার ভিতরে কিন্তু অন্তর্ভুক্ত করে নিয়েছে বাংলাদেশ, একটা ভিডিও ক্যাসেটের কেস। তারপরে হচ্ছে যে আপনার ধরেন তথ্য প্রযুক্তি আইনের 5 এবং 84, আইসিটি আইন 2006 5 এবং 84 ধারায় সেখানে কিন্তু আপনার ডিজিটাল সিগনেচার, ডিজিটাল রেকর্ড, ডিজিটাল প্রুফ, এই যে বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানে বাংলাদেশে কিন্তু এই ক্রমবিবর্তনগুলো ঘটে গেছে। তারপরে ধরেন আপনার দ্রুত বিচার আইনে 2002 সেখানে কিন্তু ডিজিটাল এভিডেন্স অ্যাডমিসেবল ছিল। তারপর পর্নোগ্রাফি আইনে, মানব পাচার আইনে এগুলো কিন্তু ডিজিটাল এভিডেন্স অ্যাডমিসেবল। ইভেন সড়ক পরিবহন আইন 121 ডিজিটাইজেশনের কথা বলা আছে। এভাবে কিন্তু ক্রমবিবর্তনের সময় একটা সময় কিন্তু মানে আমাদের এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে উই মাস্ট অ্যাকসেপ্ট ইট, উইদাউট ডিজিটাল এভিডেন্স এখন কিছুই হচ্ছে না। জি, বিশেষ করে আমরা দেখছি যে কিছু ঘটনা যেটা হয়তো বা কোনো প্রত্যক্ষ সাক্ষী পাওয়া যাচ্ছে না, কিন্তু এগুলো সিসিটিভি ক্যামেরা ফুটেজ বা টিভি চ্যানেলের বিভিন্ন সংবাদ রিপোর্টে এগুলো আসছে, তুলে ধরা হচ্ছে। সেই সব যে ডিজিটাল ফুটেজগুলো আছে এগুলো তো অবশ্যই আদালতে উপস্থাপনের মাধ্যমে বিষয়টি প্রমাণের করার জন্যই তো ডিজিটাল রেকর্ডটাকে আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনার কাছে জানতে চাচ্ছি যে ডিজিটাল রেকর্ড বা ডিজিটাল সাক্ষ্য যখন আদালতে উপস্থাপন করা হবে তখন কি কি শর্ত প্রতিপালন করতে হবে? ডিজিটাল এভিডেন্স আদালতে উপস্থাপন করার জন্য প্রথমত 3টা বিষয়। এটা জেনুইন হতে হবে, আনটেইন্টেড হতে হবে এবং ফরেনসিক এভিডেন্স দ্বারা এটাকে সমর্থিত হতে হবে। এই 3টা বিষয় যদি আপনি, এবং এটা একটা ডিজিটাল এভিডেন্সের ক্ষেত্রে সার্টিফিকেট থাকতে হবে 65 সাব আর্টিকেল 4 অনুযায়ী, সাবসেকশন 4 অনুযায়ী। এই 3-4টা বিষয় যদি কমপ্লাই করা হয় তাহলে ডিজিটাল এভিডেন্স আদালতে অ্যাডমিসেবল হবে। জি, ডিজিটাল এভিডেন্স কয় ধরনের হতে পারে সাধারণত? যেটা আমরা বললাম যে এটা একটি সিসি ক্যামেরার কোনো একটা ভিডিও ফুটেজ হতে পারে, এছাড়া আর কি কয় ধরনের এটি হতে পারে বা কী ধরনের হতে পারে? ডিজিটাল এভিডেন্সের স্বরূপ অনেক ব্যাপক, অনেকগুলো নেচার ক্রিয়েট করে। যেমন মানহানির মামলায় ডিজিটাল এভিডেন্স এক ধরনের নেচার থাকবে, আপনার ক্ষতিপূরণের মামলা এক ধরনের নেচার থাকবে, নারী শিশুর মামলা এক ধরনের নেচার থাকবে, আপনার বিভিন্ন ধরনের ব্যাংকিং যে ট্রানজ্যাকশনগুলোর মামলায়, দুর্নীতির মামলায় এই ডিজিটাল এভিডেন্সের এক ধরনের ট্রানজ্যাকশন থাকবে। আমি আপনাকে মানে খুব মোটা দাগে একটা কেসের কথা বলতে পারি, যেটা রিপোর্ট হয়েছে 70 DLR 27 পেজে, বিশ্বজিৎ কেস। তো বিশ্বজিৎ কেসটা যখন হলো তখন বিশ্বজিৎ কেস মানে দেখা গেল যে কতগুলো ছাত্র একটা বিশ্বজিৎকে ম্যাচেট চাপাতি দিয়ে মারছে, এবং এই যে ভিডিওটা এইটা সারা বাংলাদেশ ব্যাপী অ্যাক্রস অল থ্রু আউট দ্য কান্ট্রি এটা ছড়িয়ে পড়লো, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লো, পেপার ক্লিপিংসে ছড়িয়ে পড়লো। তো এইটাই এক ধরনের ডিজিটাল এভিডেন্স, এই ভিডিওটা এক ধরনের ডিজিটাল এভিডেন্স। আবার ধরেন রিফাত শরীফের মামলায়, যেটা মিন্নি কেস আছে, রিফাত শরীফের মামলায় দেখা গেছে মিন্নির সাথে যে আগে যে কথোপকথনগুলো হয়েছে বা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ছবি ছিল নয়ন বন্ডের সাথে, সেইগুলো কিন্তু ডিজিটাল এভিডেন্স। মানে ডিজিটাল এভিডেন্স এটা কিন্তু রূপ পরিগ্রহ করে, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে, বিভিন্ন প্রকৃতির হতে পারে। এবং এটা সেকশন এভিডেন্স একটা সেকশন 8 আছে যে অরিজিনাল কর্তৃক অ্যাড্রেসির কাছে যদি কোনো চ্যাটিং যায় সেটাও এক ধরনের ডিজিটাল এভিডেন্স। আমাদের চেকের মামলায় সাম্প্রতিক সময় হাবিবুল গনি স্যারের একটা, হিজ লর্ডশিপ হাবিবুল গনির একটা জাজমেন্ট আছে, সেখানে দেখা গেছে যে বাদীর সাথে আসামির কথোপকথন হচ্ছে, হোয়াটসঅ্যাপে কথোপকথন হচ্ছে, তাহলে হোয়াটসঅ্যাপ কথোপকথন ওইটাও এক ধরনের ডিজিটাল এভিডেন্স। জি, আপনি হোয়াটসঅ্যাপের কথোপকথনের কথা বলছিলেন, এটি কিভাবে, এই হোয়াটসঅ্যাপের যে কথোপকথন বা যোগাযোগটি হয়েছে এটি কিভাবে আদালতের সামনে উপস্থাপন হবে? এখানে বা যে কোনো চ্যাটিং মেসেঞ্জার বা টেলিফোনে যদি কোনো কনভারসেশন হয় সেটি কি আদালতে উপস্থাপনের সুযোগ রয়েছে? হ্যাঁ, এখানে একটা সূক্ষ্ম ফাইন লাইন রয়েছে। সেটা হচ্ছে, ফাইন লাইনটা হচ্ছে, আমি যদি যে মোবাইল দিয়ে কথোপকথন হয়েছে বা যে কম্পিউটার দিয়ে কথোপকথন হয়ে গেছে, সেই কথোপকথন যদি আমি সরাসরি আদালতে উপস্থাপন করি, সিজার লিস্ট হোক বা নথিতে সংযুক্ত করে, পুলিশ সংযুক্ত করে, বা বিচারক যদি সেটাকে তলব করে, তাহলে ওইটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স। ওইটার ক্ষেত্রে সার্টিফিকেটের দরকার নেই, ওইটাই ডিজিটাল এভিডেন্স হবে, এবং ওইটা যদি ফরেনসিক দ্বারা প্রুভড হয় তাহলে সেটাই হচ্ছে যে ডিজিটাল এভিডেন্স, প্রাইমারি এভিডেন্স হিসেবে অ্যাডমিসেবল হবে। কিন্তু আমি যদি ওখান থেকে একটা কম্পিউটার থেকে কোনো একটা কাগজ প্রিন্ট দিয়ে নিয়ে আসি বা একটা সার্ভার থেকে ডাউনলোড করে নিয়ে আসি, তখন কিন্তু ওইটা ডিজিটাল এভিডেন্স থাকবে না।
ওইটা সেকেন্ডারি এভিডেন্স হয়ে যাবে, প্রাইমারি এভিডেন্স থাকবে না, সেকেন্ডারি এভিডেন্স হয়ে যাবে। তখন সেকেন্ডারি এভিডেন্স ওইটা প্রুভ করার জন্য আপনাকে সার্টিফিকেট লাগবে। জি, আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে অনেক অডিও রেকর্ড শুনে থাকি, বিশেষ করে আমাদের বর্তমান যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা দায়ের হয়েছে, এইসব বিশেষ করে জুলাই আগস্টের যে বিভিন্ন ঘটনা ঘটেছে, এসব ক্ষেত্রে কিন্তু ডিজিটাল সাক্ষ্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এইসব ক্ষেত্রে ডিজিটাল সাক্ষ্য আমরা অনেক ফোনে অনেক আলোচনা দেখেছি, যেখানে সরাসরি হত্যার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বা ঘটনা ঘটেছে, এগুলো কিভাবে আদালতে উপস্থাপন হবে? এইগুলো প্রথমে ফরেনসিক হতে হবে। জি, ফরেনসিকের মাধ্যমে সাপোর্টেড হইতে হবে। বা আমরা ভিডিওতে দেখেছি যে অনেকগুলো লাশ একত্রিতভাবে একটি বাসের ট্রাকের মধ্যে উঠানো হচ্ছে। এই যে ভিডিও রেকর্ডিংগুলো, এগুলোকে আদালতে উপস্থাপনের সুযোগ কি আইনে আছে? আদালতে উপস্থাপনের সুযোগ অবশ্যই আইনে আছে। জি, আমরা সাক্ষ্য আইনের একটা গুরুত্বপূর্ণ নিয়ম রুলসে জানি, সেটা হচ্ছে রেস ইপসা লিকুইটার, মানে থিংস স্পিক ইটসেলফ। এখন এই ঘটনাগুলো বোঝাই যাচ্ছে যে ঘটনাগুলো ঘটেছে। জি, এখন ঘটনাগুলো যখন ঘটেছে, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে এই ঘটনা আমি কীভাবে উপস্থাপন করব। এখন এটা তো একটা ভিডিও। তো বাংলাদেশে অনেক ফরেনসিক প্রতিষ্ঠান আছে, সরকারি বেসরকারি ফরেনসিক প্রতিষ্ঠান আছে। এই ফরেনসিক প্রতিষ্ঠানগুলো যদি ফরেনসিক গাইডলাইন মেনটেন করে বলে যে দিস ইজ রাইট, এই এভিডেন্সগুলো অথেন্টিক, তারা যদি বলে, তাহলে এটা অবশ্যই আদালতে অ্যাডমিসেবল হবে এবং আদালতেরও সক্ষমতা রয়েছে। আদালত মেমোরি কার্ড, সংশ্লিষ্ট মেমোরি কার্ড বা যে ডেটা কার্ড আছে, এটি কি গ্রহণ করবেন? হ্যাঁ, আদালত মেমোরি কার্ড গ্রহণ করতে পারে। সাবজেক্ট টু ভেরিফাইড অফ দ্য অথরিটি। জি, এটা সরকারি প্রতিষ্ঠান হলে ভালো হয়। ফরেনসিক হতে হবে। হ্যাঁ, সরকারি ফরেনসিক হতে হবে এবং ফরেনসিক প্রতিষ্ঠান দ্বারা হতে হবে এবং ডিজিটাল এভিডেন্স রুলস আছে 2020। এই প্রটোকলটা মৌখিক সাক্ষীর কোনো প্রয়োজন রয়েছে কিনা, মানে ডিজিটাল রেকর্ডটির সত্যতা নির্ণয় করার জন্য, এটিকে কি নির্ণয় করার জন্য কি মৌখিক সাক্ষীর কি কোনো আদালত ডিজিটাল এভিডেন্স যদি প্রুফ হয়ে যায় সার্টিফিকেট দ্বারা, তাহলে এটা তো ডকুমেন্টারি এভিডেন্স হয়ে যাচ্ছে। ডিজিটাল এভিডেন্স ইটসেলফ এ ডকুমেন্টারি এভিডেন্স। যখন ডকুমেন্টারি এভিডেন্স থাকে, তখন আর ওরাল এভিডেন্সের দরকার নেই। জি, আমরা দেখছি যে বিশেষ করে তথ্য প্রযুক্তির মামলায়, সাইবার অপরাধগুলোতে ডিজিটাল সাক্ষ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে যে কোনো ধরনের স্ক্রিনশট, ফেসবুক পোস্টের স্ক্রিনশট হোক, ইমেইলের স্ক্রিনশট হোক, এগুলো আদালতে কিভাবে উপস্থাপিত হতে পারে সাইবার ট্রাইব্যুনালে? এইগুলো তো বিশেষ করে সাইবার ট্রাইব্যুনালে আমাদের যে মামলাগুলো হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিভেঞ্জ পর্নোগ্রাফির মামলা হয়। আরেকটা হচ্ছে যে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস, রাজনৈতিক স্ট্যাটাস হোক, অরাজনৈতিক স্ট্যাটাস হোক বা ব্যক্তিগত আক্রমণ হোক, সেইগুলোর মাধ্যমে এই মামলাগুলো ইনিশিয়েট হয়। এখন এই মামলাগুলো কিন্তু এখন ইউআরএল, যে ফেসবুকে যে ইউআরএল থাকে, ইউআরএলের যদি অথেন্টিকেশন থাকে, যে কোনো ফরেনসিক প্রতিষ্ঠান যদি বলে দিস ইজ রাইট, তখন সেটা আদালত অবশ্যই অ্যাডমিসেবল হবে এবং কোর্ট সুমোটো সেটা করতে পারে, যে কোনো একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে পারে। এখন তো এক্সপার্ট ডিজিটাল এভিডেন্সের ক্ষেত্রে যে বিয়ারিং আপন রয়েছে, এক্সপার্টের ওপিনিয়নের একটা আউটকাম রয়েছে এবং সেটা এভিডেন্স অ্যাক্টের 45A-তে কিন্তু সন্নিবেশ করে দিয়েছে। সো এখন বিষয়গুলো আরও অনেক ইজি হয়ে গেছে। জাস্ট হচ্ছে আমাদের এই জিনিসগুলোর সাথে অ্যাডাপ্টেড হইতে হবে, নতুন তথ্য প্রযুক্তির বিষয়গুলোর সাথে অ্যাডাপ্টেড হইলেই হবে। জি, ডিজিটাল রেকর্ড বা ডিজিটাল এভিডেন্স আদালতে দাখিলের জন্য একটি ডিজিটাল স্বাক্ষর রুলস 2020 প্রণয়ন করা হয়েছে, সেটি সম্পর্কে জানতে চাচ্ছি। এইটা হচ্ছে যে প্রোটোকল মেনটেন করা, যে প্রথম ডিজিটাল এভিডেন্স নেওয়ার কথা আমি আগেই বলছি। ডিজিটাল এভিডেন্স নেওয়ার ক্ষেত্রে হচ্ছে এটা জেনুইন হতে হবে, আনটেন্টেড হতে হবে এবং ক্রেডিবল হইতে হবে। এবং এই ক্রেডিবল হইতে হলে আমি একটা এভিডেন্স যে কম্পিউটার থেকে নিব, যেমন আমাদের এভিডেন্স একটা 65B-তে রয়েছে, আমি যে এভিডেন্সটা কম্পিউটার থেকে নেব, ওই কম্পিউটারটা ওই এভিডেন্স কালেকশন হচ্ছে অর্ডিনারি কোর্স অফ অ্যাকশন, বা ওই কম্পিউটারে যে ইনফরমেশনগুলো ফেড করা হচ্ছিল, সরবরাহ করা হচ্ছিল, সেটা হচ্ছে যে তার একটা রেগুলার ওয়ার্ক। তখন এই রেগুলার ওয়ার্ক হিসেবেই আমি সেখান থেকে কালেক্ট করে নিতে পারি। তো এইটাই হচ্ছে যে আপনার হচ্ছে যে একটা ডিজিটাল এভিডেন্স যে রুলস, বিধিমালা, এইটা ফলো করে নিতে হবে আর কি।
জি, আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে এখন যে অনেক চুক্তি সম্পাদিত হয়, চুক্তিগুলো ডিজিটাল ভার্সনে হয়ে থাকে এবং এই চুক্তিগুলোতে একটি ডিজিটাল সিগনেচার ব্যবহার হয়ে থাকে। এই ডিজিটালি যে চুক্তিগুলো সম্পাদিত হয়েছে, ডিজিটাল সিগনেচার ব্যবহার করা হয়েছে, এগুলো আদালতে কিভাবে প্রমাণিত করা যেতে পারে, এই চুক্তিগুলোকে বা উপস্থাপিত করা যেতে পারে সাক্ষ্য হিসেবে? সাক্ষ্য হিসেবে আমি আপনাকে একটা কথা বলি, 2006 সালেই কিন্তু ডিজিটাল সিগনেচারকে অ্যাডমিশন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 2006 সালে হ্যাঁ, বৈধতা দেওয়া হয়েছে, ভ্যালিডিটি দেওয়া হয়েছে। এখন এই যে ডিজিটাল সিগনেচার করছি আমি, আপনার আমার মধ্যে যদি কোনো চুক্তি হয়, এটা তাহলে সার্টিফাইং অথরিটির কাছ থেকে এটা ভেরিফাই করে নিলেই হবে, তখন সেটা বৈধ হয়ে যাবে, আদালতে অ্যাডমিসেবল হবে। যে বিভিন্ন হত্যাকাণ্ড বা নারী শিশু নির্যাতনের মামলায় যে ডিজিটাল সাক্ষ্য ব্যবহার হচ্ছে, সাম্প্রতিক সময় অনেক চাঞ্চল্যকর মামলায় এগুলো হয়েছে, সেটির বিষয়গুলোতে জানতে চাচ্ছি যে আদালতে এগুলো কতটুকু গুরুত্ব বহন করছে এখন? আদালতে আমি যদি এই সেনসেশনাল মার্ডার কেস সম্পর্কে, এগুলো চাঞ্চল্যকর মার্ডার কেস নিয়ে বলতে চাই, প্রথমে আমার সামনে আসে বিশ্বজিৎ মার্ডার কেস। বিশ্বজিৎ মার্ডার কেসে দেখা গেলো যে একটা ভিডিও, বিশ্বজিৎকে হত্যার ভিডিও সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, তো একটা রিক্সাওয়ালা তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেল, কিন্তু হসপিটালে সে দেখা গেলো সেখান থেকে তার আত্মীয় স্বজন তাকে বাড়িতে যেয়ে সমাধিস্থ করেছে। কিন্তু পরবর্তীতে এই কেসটা ইনিশিয়েট হয়েছে কীভাবে? বিভিন্ন মিডিয়ার কাছে কিন্তু এই ডিজিটাল ফুটেজগুলো ছিল, এবং ডিজিটাল এই ফুটেজগুলো ডিবির কাছে সরবরাহ করেছিল, ডিবি তদন্তকারী কর্মকর্তার কাছে সরবরাহ করেছিল, এবং সেগুলো সাক্ষ্য হিসেবে এক্সিবিট হয়েছে। এখন কোর্টের এখানে কিন্তু একটা ফাইন্ডিংস আছে যে একই সময়ে দেয়ার ইজ নো আর্থলি রিজন, হ্যাঁ, পৃথিবীতে কোনো বৈশ্বিক কারণ থাকতে পারে না যে একই সময় সমস্ত মিডিয়া চ্যানেল ভিন্নধর্মী তথ্য প্রবেশন করবে। এই যে একই সাথে বিভিন্ন ধরনের একই ধরনের তথ্য প্রবেশ করলো, এবং এইটাই কোর্ট আনকরবোরেটেড এভিডেন্স হিসেবে গ্রহণ করে নিল যে এই ভিডিও ফুটেজটাই গ্রহণযোগ্য। এবং আইনে ওই বিশ্বজিৎ মার্ডার কেসে যে আইনে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার হয়েছে, দ্রুত বিচার আইন 2002, সেখানে কিন্তু সেকশন 16-এ ডিজিটাল এভিডেন্স নেওয়ার কথা কিন্তু বলা ছিল যে ডিজিটাল এভিডেন্স নিতে পারে, এই ডিজিটাল এভিডেন্স নিতে পারে। এবং এর মাধ্যমে 21 জন আসামি, 13 জনের ফাঁসি হয়ে গেল, 8 জনের যাবজ্জীবন হয়ে গেল। এটা হচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল দিয়েছিল। পরবর্তীতে এখানে হাইকোর্টে এসে সেটা কারো আপিল অ্যালাউ হয়েছে, কারো শাস্তি একজনের শাস্তি কমে গেছে, কিন্তু যে মূল রফিকুল সহ যারা আঘাত করেছিল তাদের কিন্তু শাস্তি বহাল রাখছে। একটা পয়েন্টে আদালত কিন্তু অন্য কোনো পয়েন্টে যায় নাই। আদালত খালেদা আক্তার ভার্সেস স্টেট কেসের ওই রেফারেন্সটা তুলে ধরে বলছিল যে যেহেতু সেখানে ভিডিও ক্যাসেট আপনার এভিডেন্স হিসেবে অ্যাডমিসেবল হয়েছে, এখানে ভিডিও ফুটেজও এভিডেন্স হিসেবে অ্যাডমিসেবল হবে। এবং এই পয়েন্টটা সেটেল করার পরে আদালত কিন্তু সবাইকে পানিশমেন্ট বহাল করলো। এখন প্রথমেই প্রশ্ন আসছিল যে এই ভিডিও ফুটেজগুলোর কোনো আউটকাম আছে কিনা, ভিডিও ফুটেজগুলো আউটকাম আছে কিনা, এই ভিডিও ফুটেজগুলো অথেন্টিক কিনা, এই দুইটা প্রশ্ন সেটেল করতে হয়েছে। যে প্রথম প্রশ্ন হচ্ছে যে ভিডিও ফুটেজ যদি অথেন্টিক হতে হয় তাহলে সার্টিফিকেট লাগবে। এই সার্টিফিকেটটা কে প্রদান করবেন? সার্টিফিকেটটা প্রদান করবে যে টিভি চ্যানেলগুলোর কাছে ছিল, সেই টিভি চ্যানেলগুলো সরবরাহ করবে যে হ্যাঁ তাদের অথরিটি আছে, যে আমি সার্টিফিকেট প্রদান করলাম। কিন্তু এই টিভি চ্যানেলগুলো ডিবির কাছে সরাসরি প্রদান করছে, তখন বলছে যে এই সার্টিফিকেটের আর দরকার নেই। বিশ্বজিৎ মার্ডার কেসে এই দুইটা পয়েন্ট সেটেল করছে, এবং এটা কিন্তু এরপরে কিন্তু ডিজিটাল এভিডেন্সের দ্বার খুব বড়ভাবে উন্মোচিত হয়েছে। ডিজিটাল এভিডেন্সের ক্ষেত্রে ফরেনসিক একটি গুরুত্বপূর্ণ বিষয়। 2024 সালে ফরেনসিক গাইডলাইন্স প্রণয়ন করা হয়েছে, সেটি সম্পর্কে জানতে চাচ্ছি। ফরেনসিকটা হচ্ছে একটা মানে বৈজ্ঞানিক প্রমাণ। আমার কাছে যে ইনফরমেশন আছে, আমার কাছে কারো ছবি থাকতে পারে, আমার কাছে কারো ট্রানজ্যাকশনের রেকর্ড থাকতে পারে, এই হোয়েদার দিস রেকর্ড ইজ রাইট অর রং, হোয়েদার দিস রেকর্ড ইজ অথেন্টিক অর নট, এই জিনিসটা বৈজ্ঞানিকভাবে প্রমাণটা হচ্ছে যে আপনার ফরেনসিক। তো ফরেনসিকের ধারণাটা আসছে আপনার ডিজিটাল সিকিউরিটি আইন হইলো, ডিজিটাল সিকিউরিটি আইন 2018। এরপর ওখান থেকে যে ফরেনসিক ল্যাবের ইস্যুটা আসছে, যে ফরেনসিক ল্যাব স্থাপন করতে হবে, তারপরে এই জিনিসগুলো প্রিজার্ভ করতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি যে সাক্ষ্যগুলো গ্রহণ করতেছি, এই ল্যাবে যদি সেটা গ্রহণ করা হয়, এই ল্যাবে যে আউটকামটা আসবে অন্য ল্যাবেও যেন সেই আউটকাম আসে। এই কারণে ফরেনসিক গাইডলাইনটা করা হয়েছে, যে প্রত্যেকটা জায়গায় আউটকামটা যেন সমান আসে।
ইকুয়াল আসে। অ্যাডভোকেট আনিসুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সঞ্জিত ভাই ফর ইনভাইটিং মি অ্যাগেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।